প্রত্যেক সাধারণ মানুষের স্বপ্ন থাকে বড়লোক হওয়ার, কিন্তু কেউ যদি এক রাতেই তা হতে চায় তাহলে সৎপথে সম্ভব না। হয় তাকে করতে হবে চুরি ডাকাতি, না হয় স্মাগলিং। আমাদের গল্পের খলনায়ক আনন্দ বড়লোক হওয়ার জন্য চুজ করে কালা জাদু আর তন্ত্রমন্ত্র। আর সব থেকে বড় ব্যাপার, সে তার লোভের নেশায় নিজের স্ত্রী আর মেয়েকে ব্যবহার করতে চায় তার তন্ত্র সাধনায়। কি হয় তাদের সাথে জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি আজ এক্সপ্লেন করব তেলুগু ভাষার মুক্তিপ্রাপ্ত মুভি হানি। তাহলে চলো ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে আমরা দেখি একটা জঙ্গলের মধ্য দিয়ে বেশ কিছু মানুষ, যাদের দেখলে সভ্য বলেই মনে হয়, তারা একটা গুহায় যাচ্ছে। সেই গুহার মধ্যে কিছু একটা রিচুয়াল চলছে। সেই রিচুয়াল করছে ওখানেরই একজন মহিলা। সেখানে আমরা এক ভয়ঙ্কর দেবী মূর্তি দেখি। সেই দেবীরই উপাসনা করতে যায় শহরের কিছু লোক। সেই অনুগামীদের মধ্যে একজনের মাথা ফাটিয়ে রক্ত সংগ্রহ করে যে মহিলা এই রিচুয়ালটা করে যাচ্ছিল। ওই রক্ত অর্পণ করা হয় দেবীর পায়ে। দেবীর সন্তুষ্টির পর সেই রক্ত অনুগামীদের জিভে এক ফোঁটা করে দেওয়া হয়। এটাই তার প্রসাদ। এখানে দেবী মূর্তি না বলে বলা ভালো শয়তানের উপাসনা করছিল। মানুষ যতই উন্নতির পথে যাক না কেন, তাদের অন্ধবিশ্বাস এখনো ততটাই গুরুত্বপূর্ণ, যা আমরা এই রিচুয়াল দেখে বুঝতে পারি। তন্ত্রমন্ত্র যে শুধু গ্রামে গিয়েই হয় তা না, শহরেও এর বীজ বপন থাকে। আমরা দেখি শহরের আনন্দকে, যে কিনা একটা ছোটখাটো অফিসে চাকরি করে, কিন্তু তার একটাই স্বপ্ন, সহজে বড়লোক হবে। সেই কারণে সে পরিশ্রমের পথ চুজ করে না, সে তন্ত্র সাধনা করতে লাগে। একই অবস্থা তার অফিসে হয়। অফিসে গিয়ে অফিসের ড্রয়ারে তন্ত্র সাধনার জিনিসপত্র লুকিয়ে রাখলে অফিসের কলিগরা তা দেখে ওর ওপর খেপে যায়, ওর ওকে মারতে শুরু করে। অফিস থেকে তাকে বিদায় দেওয়া হয়। বাড়ি ফেরার সময় তার বউ ললিতা তার ছোট্ট একরত্তি মেয়েকে দোলনায় দোলাতে দোলাতে গান শোনাচ্ছিল। রক্তাক্ত অবস্থায় স্বামীকে ফিরতে দেখে সে হাসপাতালে যাওয়ার কথা বলে, কিন্তু আনন্দ তো একরোখা মানুষ। সে বলে, তোমার আর তোমার মেয়ের জন্যই আমার এই অবস্থা। তোমাকে বিয়ে করার পর থেকে আর যবে থেকে এই মেয়ে আমার জীবনে এসেছে, আমার জীবনের কোনো উন্নতি হচ্ছে না। এই বলে সে বাড়ির মধ্যে থাকা যত দেবদেবীর মূর্তি থাকে সবকে ফেলে দেয়। তার বদলে সে ওখানে স্থাপন করে পাহাড়ের গুহার ওই শয়তান দেবীকে। তার উপাসনা করতে শুরু করে। এইভাবে দেখতে দেখতে 6 বছর কেটে যায়। এই 6 বছরে আনন্দ কোনো চাকরি খোঁজার চেষ্টাও করেনি। সে করতে থাকে তন্ত্র সাধনা। যেখানে যায় সেখানেই তন্ত্র সাধনা শুরু করে দেয়। এই সময় বাড়ির হাল ধরে ললিতা। সে একটা সামান্য স্কুলে চাকরি করে বাড়ি ভাড়া, তার সাথে মেয়ের পড়াশুনো, খাওয়া দাওয়া সব খরচ চালায়। অন্যদিকে তার ধার বাড়তে থাকে। বাড়ির মালিক বাড়ি ভাড়ার তাগাদাও দিয়ে যায়। সেই কথা তার স্বামী ফিরে এলে জানাতে তার ওপরই রাগ দেখায় আর মারামারি শুরু করে। অন্যদিকে পাড়ার লোকেরা জানতে পেরে যায় লোকটি তন্ত্র সাধনা করে বলে, তাই তারাও আবার চড়াও হয় ওদের ওপর। এদিকে বাড়িওয়ালা বলে, আমি সবকিছু ঠিক করে দেব, আমি এদেরকে তাড়িয়ে দেব, আমার বাড়িতে এসে তোমরা এরকম ঝামেলা করো না। এই বলে সে আনন্দকে জানায়, তুমি তোমার ফ্যামিলি নিয়ে 2 দিনের মধ্যেই এখান থেকে সরে পড়ো, নাহলে দেখছো তো ওরা তোমাদের ওপর মারপিট করবে, আমার ঘরের জিনিসপত্র ভাঙবে, এটা আমার পছন্দ না। আনন্দ কাউকে কিছু না বলেই সেই রাতে বাড়ির মালপত্র আর ফ্যামিলি নিয়ে ওই শহর ছেড়েই বেরিয়ে যায়। অন্য শহরে গিয়ে ললিতা একটা স্কুলে চাকরি নিয়ে নেয়। সেই স্কুলেই তার মেয়েকে পড়াতে শুরু করে। অন্যদিকে আনন্দের হেলদোল নেই, সে তার তন্ত্র সাধনা চালিয়ে যেতে থাকে। একদিন স্কুল থেকে ফেরার পথে ললিতা আর তার মেয়ে গানের আওয়াজ শুনতে পায়। ওদের বাড়িরই ওপর তলায় কেউ খুব সুন্দর গান গাইছিল। তারা যায় ওপর তলাতে। বেল বাজানোর পর ওখানে একজন বয়স্ক লোক বেরিয়ে আসে। সে জানায় তার মেয়ে ললিতা যে স্কুলে কাজ করে ওই স্কুলেরই মিউজিকের টিচার। এরপর তার মেয়ের সাথেও দেখা হয়। তার মেয়ে বলে, আমি প্রাইভেট টিউশন পড়াই না, কিন্তু মীরাকে আমি গান শেখাতে ইচ্ছুক, যেহেতু ওর ইন্টারেস্ট আছে এতে। সেখানে ললিতা জানায়, আমিও এক সময় গান গাইতাম, কিন্তু এখন বিয়ের পর আর হয়ে ওঠে না। এখানে আমরা দেখি যখন ওই বয়স্ক লোকটি মীরাকে কোলে নিয়ে বসে, মীরার মুখ চোখ খুব একটা স্বাভাবিক দেখায় না। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে আনন্দের কাছে সারাংপানি নামের একজন তান্ত্রিক আসে। ললিতার ঘুম ভাঙলে সে চুপি চুপি ওদের কথা শুনতে থাকে। সব কথা শুনতে না পেলেও সে বুঝতে পারে আনন্দ সারাংপানির সাথে কিছু একটা ডিল করছে, যেখানে সে জানাচ্ছে, তোমাকে তোমার মেয়ের জন্যই চুজ করা হয়েছে, না হলে তো এখানে আরো অনেক লোক ছিল এই কাজ করার জন্য। আনন্দ নিজের মেয়ের ব্যাপারে দোনামোনা করলেও তান্ত্রিকটি টাকার লোভ দেখায়। এইসব কথা শুনে রাতের বেলা ললিতা আনন্দকে ধরে। সে জানতে চায় তারা কি ঠিক করেছে তার মেয়ে মীরাকে নিয়ে। সে কিছু পরিষ্কারভাবে বলছে না কেন ললিতাকে। এইসব কথা শোনার পর আনন্দ আরো রেগে যায় আর মারপিট শুরু করে দেয়। এদিকে মীরা ওদের মারপিট দেখে কাঁদতে লাগে। ওপর থেকে মিউজিক টিচার আর তার বাবা নিচে নেমে আসে। তারা জানায়, এইভাবে তোমরা যদি মারামারি করো আমার বাড়ি তোমরা খালি করে দাও, আর মীরাকে আমরা আজকের মতো নিয়ে যাচ্ছি, ওর এইসব জিনিস দেখা একদমই স্বাস্থ্যকর না। পরের দিন ললিতা আর মীরা স্কুলে গিয়ে টিফিনের সময় দেখা করে একে অপরের সাথে। সেখানে ললিতা
ললিতাকে জানায় তার মেয়ে কাল যখন মিউজিক টিচারের সাথে রাতের বেলাও ঘুমোতে গেছিল তার বাবা ওকে নিয়ে টানাটানি করেছিল, যা ওর একদম পছন্দ হয়নি। ললিতা ওর মেয়েকে কথা দেয় আর কোনোদিনও ওর মেয়েকে ও কাছছাড়া করবে না, কারোর কাছে শুতে পাঠাবে না। তাতে মীরা একটু স্বস্তি পায়। ওই দিন রাতে ললিতা আনন্দের সাথে কথা বলে, জানায় এইভাবে মেয়ের সামনে লড়াই ঝগড়া করলে ওর ওপর খারাপ এফেক্ট পড়তে পারে। এই কথা শুনে আনন্দ কিছুক্ষণ চুপ থাকে। তারপরে সে ললিতাকে জানায়, আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব, আমি 10 দিনের জন্য একটা জায়গায় কাজে যাব। এই সময় ললিতা জানায়, আমি তাহলে মীরাকে নিয়ে গুরুজির আশ্রমে এই কয়েকদিন থেকে আসব। পরের দিন সকালে আনন্দ নিজের কাজে চলে যায় আর এদিকে মীরা আর ললিতা ওর গুরুজির আশ্রমে আসে। এই 10 দিন মীরার খুব ভালো কাটে। সেখানে সে একজন মামাকে খুঁজে পায়, যে কিনা বহু বছর আগে নিজের মা বাবাকে হারিয়েছিল। 1 বছর আগে নিজের দিদিকে হারিয়ে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এই আশ্রমেই থাকতে শুরু করেছে। সে খুব ভালো কাঠের কাজ পারত। সেই কাঠ দিয়ে এই মীরার জন্য বিভিন্ন রকম খেলনা তৈরি করে দেয়। ললিতা গুরুজির সাথে দেখা করলে গুরুজি জানায় মীরার ব্যাপারে, এখন ওর সময়টা ভালো যাচ্ছে না, ওকে সব সময় চোখে চোখে রাখবে। ওর জন্মলগ্ন দেখে গণনা করে আমি বুঝছি ওর খারাপ সময় শুরু হচ্ছে। তুমি সব সময় রামের ওপর ভরসা রাখবে আর নিজে সৎ পথে চলবে, তাহলেই মীরার ভালো হবে। মীরা তাতে আতঙ্কিত হয়। 10 দিন বাদে আনন্দ এসে ওদেরকে নিয়ে যাওয়ার পথে মীরার মামা আনন্দের থেকে জানতে চায়, আমি কি মাঝে মাঝে এদের সাথে গিয়ে দেখা করে আসতে পারি? আসলে এই কদিন এরা থাকার জন্য মীরা আমার মেয়ের মতো হয়ে গেছে, ওকে খুব মিস করব আমি। আনন্দ খুব রূঢ়ভাবে জানায়, না, যখন প্রয়োজন হবে ওরা এসেই দেখা করবে, তুমি আমার বাড়ি যাওয়ার চেষ্টাও করবে না। তাতে তার মামা কিছুটা হকচকিয়ে যায়, কিন্তু সেই সময় কিছু বলে না। মীরাকে তারপর একটা খেলনা গিফট করে। সেই খেলনাটাই আশ্রম থেকে বেরিয়ে আনন্দ ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। আনন্দ ললিতা আর মীরাকে নিয়ে একটা নতুন বাড়িতে যায়। সেই নতুন বাড়িটা ছিল সারাংপানির। সেখানে একজন মহিলা কাজ করত, তার নাম ছিল রামানা। এমনিতে সে কাজের মাসি হলেও তার মেজাজ ছিল একদম মালকিনের মতো। ললিতা ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওর মনে খটকা লাগতে শুরু করে। ওই বাড়ির পরিবেশ ললিতার একদমই পছন্দ হয়নি। সে ঘরে ফ্রেশ হতে গেলে সারাংপানি একটা বিড়ালের মতো করে কাপড়ের পুটলি এনে আনন্দকে দেয়, বলে এটা দিয়েই মীরাকে প্র্যাকটিস করাবে, আসল কাজ একদিন পর থেকে শুরু হবে। ওই দিন রাতে ললিতা আনন্দকে ধরে বলে, আমার এখানে কিছুই ঠিক লাগছে না, আমাদের তুমি নিয়ে চলো, আমরা আগে যেই বাড়িতে থাকতাম, আমরা অল্পতেই সুখী। আনন্দ খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে, তখন বলে, এই দেখো, এই পুরো বান্ডিলটা অ্যাডভান্স আমি পেয়েছি, যদি কাজটা মীরা পুরো করতে পারে তাহলে আরো অনেক টাকা পাবো। একসাথে এত টাকা দেখার পর ললিতারও মাথা ঘুরে যায়। সে ভাবে যদি অল্প স্বল্প কাজ করে টাকা পাওয়া যায় তাহলে থাক, অশান্তি আর করবো কেন। সে জানতো না মীরাকে কি অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে। পরের দিন সকালে ললিতা মীরাকে একদম সাজিয়ে গুজিয়ে রেডি করে বলে, তুমি সবসময় বাবার সাথে সাথে থাকবে, বাবা যা বলবে সেই কাজটা কিন্তু করবে, দুষ্টুমি করবে না একদম। মীরা তাতে রাজি হয়ে যায়। সে তার বাবা আর সারাংপানির সাথে গাড়ি করে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যায়। তারা একটা পুরনো মন্দিরের সামনে পৌঁছয়। সেখানে একজন লোক বস্তায় ভরে কিছু একটা মীরাকে ধরতে দেয়। প্রথমে মীরা ভয় পেয়ে যায়, কারণ ওই বস্তাটার মধ্যে এমন কিছু আছে যা নড়াচড়া করছিল, কিন্তু সে বলে এটা মীরা ছাড়া আর কেউ ছুঁতে পারবে না। এই জন্যই মীরাকে চুজ করা হয়েছে, কারণ এখনো ওর মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়নি। সাথে এটাও বলে যাওয়ার রাস্তায় কোনোভাবেই এই বস্তা যেন মাটিতে না রাখা হয়। তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ঢোকার সাথে সাথেই ললিতা মীরাকে নিয়ে আসতে চায়, কিন্তু সেখানে আনন্দ ওকে বাধা দেয়, বলে তুমি এখন থেকে আর মীরাকে ছোবে না। মীরাকে এরপর একটা সাউন্ড প্রুফ ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই বিড়ালটাকেও বেঁধে রাখা হয়। ওই ঘরেই থাকার ব্যবস্থা করা হয় মীরার। মীরাকে একটা বিছানা করে দেওয়া হয় আর জলের ঘটি দেওয়া হয়। আগামী কয়েকদিন মীরা ওই ঘরেই ওই বিড়ালের সাথেই থাকবে। মাঝে মাঝে সময় দেখে রামানা আর আনন্দ ওকে বের করে। ওকে শেখানো হয় বিড়ালের গলায় কিভাবে রশ্মি বাঁধতে হবে, কারণ কিছুদিন পরেই সত্যিকারের বিড়ালের সাথে ওই কাজটা ওকে করতে হবে। একদিন রাতের বেলা বিড়াল খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। তা শুনে আনন্দ ঘুম থেকে জেগে মীরার রুমে আসে। ললিতা ওই ঘরে ঢুকতে গেলে ওকে বাধা দেয় আনন্দ। সঙ্গে সঙ্গে সারাংপানিকে খবর দেওয়া হয়, সেও ওই জায়গায় চলে আসে। এরপর আনন্দ আর রামানা মিলে একটা রশ্মিকে জানালায় বেঁধে ওপরের সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয়। তারা বাইরে বেরিয়ে গেলে মীরা একা থেকে ওই রশ্মিতে ফাঁদ লাগায়, যেভাবে ওকে শেখানো হয়েছিল। কিছুক্ষণ পর মীরা ওই বিড়ালের গলা রশ্মির ফাঁদে ঝুলিয়ে দেয়। তারপর ও বাইরে বেরিয়ে চলে আসে। জানালা দিয়ে ওরা লক্ষ্য করে ওই বিড়াল একে একে 5টা বাচ্চা প্রসব করে। তারপরে পেট থেকে মিউকাস বেরিয়ে আসে। এরপর আবার মীরা ভেতরে যায়। ওই মিউকাসটা তুলে একটা মাটির হাঁড়িতে রাখে। ওই হাঁড়িটা স্থাপন করা হয় শয়তানের দেবীর কাছে। সারাংপানি একটা বিশেষ পুজো করতে বসে। মীরা আবার সেই ঘরটাতে ফেরত আসে।
রামানা বাচ্চাগুলোকে সরিয়ে রক্তটা পুরো পরিষ্কার করে দেয়। সে সময় মীরা গিয়ে দেখে সব পরিষ্কার থাকলেও ওপরে ওই কালো বিড়ালের মৃতদেহ ঝুলছে। কিছুক্ষণ তাকিয়ে দেখে ওই বিড়াল মাথাটা ঘোরালো মীরার দিকে, তারপরই চোখটা খুললো। তাতে ভয় পেয়ে চিৎকার করতে লাগে মীরা। এদিকে বিড়ালের প্রসব দেখে ললিতার অবস্থা খারাপ হয়ে যায়। সে ওখানেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। তাকে আনন্দ নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে আর তার দিকে ঘুরেও তাকায় না। কিছুদিন পর সারাংপানির কাছে একজন নতুন কাস্টমার আসে। তাদের পুজো করার জন্য আরেকটা গর্ভবতী কালো বিড়ালের প্রয়োজন, যা ওই জঙ্গলের লোকটাকে অর্ডার দেওয়া হয়। 10 দিনের মধ্যে বিড়াল আনিয়ে দেওয়ার কথা তাকে বলা হয়। কিন্তু এখন সমস্যা হলো ললিতা কিছুতেই মীরাকে দিয়ে আরেকবার এই কাজ করাতে দেবে না। তাই তারা ললিতার জন্য ফাঁদ পাতে। ললিতা সেই দিনের পর থেকে এমনিতেই অসুস্থ ছিল। রামানা তাকে কাড়া দেওয়ার নাম করে একটা জঙ্গলি মাশরুম খাইয়ে দেয়। তাতে সে আরো অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখানোর নাম করে একজন নার্সকে নিয়ে আসে। সে একটা ইনজেকশন দিয়ে আনন্দকে জানায় এই ইনজেকশন দিলেও 24 ঘন্টায় বেহুশ হয়ে পড়ে থাকবে, কিন্তু এর স্ট্রং সাইড এফেক্ট আছে। এই ইনজেকশন বেশি প্রয়োগ করলে মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর সে ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে। এই সব কথা শুনে নেয় মীরা জানালা দিয়ে। সে মায়ের কাছে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয় না। রামানা ওর মায়ের ঘরে তালা ঝুলিয়ে দেয়। এতদিন তার হয়ে কথা বলার জন্য তার মা ছিল, এখন তো আর কেউই রইল না। সেই চিন্তায় ও রাতে ঠিকমতো ঘুমোতেও পারে না। এই সময় তার কল্পনায় জন্ম নেয় আরেকজন মেয়ে, যে দেখতে পুরো তারই মতো। তার নাম রাখে হানি। হানি দেখতে তার মতো হলেও তার আবভাব ছিল পুরো বিড়ালের মতো। হানি মীরাকে জানায়, তোমার মাকে এরা অসুস্থ করে রেখেছে, কারণ তোমার মা থাকলে তোমাকে এরা ওই জঙ্গলের মাঝখানে নিয়ে যেতে পারবে না। মীরা হানিকে জানায়, আমি শুধু মায়ের সাথে একবার দেখা করতে চাই। হানি বলে, আমি জানি তোমার মায়ের ঘরের চাবি কোথায় রাখা আছে। সে মীরাকে নিয়ে ওদের পুজোর ঘরে যায়। সেখানে একটা ফটোর পেছনে ঘরের চাবিটা রাখা ছিল। সেই চাবি নিয়ে হানি দিয়ে দেয় মীরাকে। মীরা তার মায়ের ঘরের সামনে যায় আর ফুটো দিয়ে তার মায়ের অবস্থা দেখে কিছুতেই সাহস পায় না দরজাটা খোলার, কারণ এতদিনে তার মা পুরো পাগল প্রায় হয়ে গিয়েছিল। শুধুই হাসতো, চিৎকার করতো, তা দেখে নেয় সে। পরের দিন সকালে ওই নার্স আবার আসে মীরার কাছে। মীরার হাত থেকে রক্ত নিতে যায়। সে সময় মীরা বাধা দিলে ওকে একটা থাপ্পড় মারে। এরপর মীরা আর বাধা দেয় না। সে রক্ত নিয়ে চলে গেলে তার বাবাকে বলে, আমার এখানে আর একদম ভালো লাগছে না, আমাকে মায়ের কাছে যেতে দাও না বাবা, আমি পড়াশুনো করতে চাই, আমি মায়ের কাছে থাকতে চাই। আনন্দ ওর কোনো কথাই শোনে না। আর মীরা কাঁদতে কাঁদতে হানিকে ডাকে। হানি ওর সামনে এসে বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। এইভাবে দিন যায়, রাত যায়, কয়েক মাস কেটে যায়। একই রকম পদ্ধতি চালাতে থাকে। গর্ভবতী কালো বিড়াল নিয়ে আসে, সেগুলোকে দিয়ে প্রসব করায়, মীরাকে দিয়ে মিউকাস সংগ্রহ করায়, আর যেভাবে পুজো আর্চা করে তা চলতে থাকে। একদিন হানি এসে মীরাকে বলে, তুমি কখনো এখান থেকে মুক্ত হতে পারবে না। একটা বিড়াল যাবে, আরেকটা বিড়াল নিয়ে আসা হবে এই প্রক্রিয়া চালানোর জন্য। এই সব কথা শুনে ভেঙে পড়ে মীরা। ওরই বা কি করার আছে? ওর একমাত্র ভরসা ছিল মা। এরপর আমরা আচার্যকে দেখি, যে মীরার খোঁজ করতে করতে ওদের ভাড়া বাড়িতে পৌঁছে যায়। এতদিনে 1 বছর কেটে গেছে। 1 বছর ধরে প্রায় খোঁজ করে যাচ্ছে মীরার মামা, কিন্তু তাদের কোনো খোঁজই পাচ্ছে না। আচার্য মীরার স্কুল থেকে ওদের অ্যাড্রেস নিয়ে ওই মিউজিক টিচারের কাছে যায়। তার কাছ থেকে জানতে পারে 1 বছর ধরে মীরা একবারও এখানে আসেনি। তাতে আচার্য আরো চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মীরার মায়ের ওপর অকথ্য অত্যাচার চালাতে থাকে তারা। রোজ একবার করে ওই ইনজেকশন দেয়। শুধু তাকেই না, মীরাকেও এরা ইনজেকশন দেওয়া শুরু করেছিল। মীরাকে কোনো সাধারণ ইনজেকশন না, তাকে হরমোনাল ইনজেকশন দেওয়া হয়, যাতে করে তার ঋতুস্রাব শুরু না হয়, তাহলে সে এই পুজোর জন্য অযোগ্য হয়ে যাবে। এদিকে ওই নার্স আনন্দকে জানায়, মীরার অবস্থা খুব একটা ভালো না, আর বেশি দিন এই ইনজেকশন দেওয়া যাবে না। ললিতাও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাকে নর্মাল লাইফে কিন্তু ফিরিয়ে আনা যাবে না। আনন্দ কোনো কিছুতেই কান দেয় না। সে সারাংপানিকে বলে নতুন ক্লায়েন্ট জোগাড় করার কথা। একদিন সারাংপানি আনন্দকে নিয়ে একজন ক্লায়েন্টের কাছে যায়। সেখানে তাকে বোঝায় বিড়ালের মিউকাস কতটা শক্তিশালী, তা দিয়ে তন্ত্র সাধনা করলে মানুষ কত বড় লোক হয়ে যেতে পারে। কিন্তু এইটা সংগ্রহ করার পদ্ধতি অনেকেই জানে না। এই মিউকাস হয়তো অনেক আদিবাসীদের কাছে তুমি পেয়ে যাবে, কিন্তু তা সঠিক না। আমি আমার সামনে তোমাকে দেখাবো মিউকাসটা কিভাবে সংগ্রহ করা হচ্ছে। এতদিন পর্যন্ত কেউ বিড়ালকে প্রসব করতে দেখেনি। তোমার চোখের সামনে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এইসব কথা শুনে ক্লায়েন্ট ওদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। এইভাবেই ওদের পুজো প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল। এদিকে মীরার ওপর ওই হরমোনাল ইনজেকশন দেওয়ার জন্য সে অকালেই বুড়িয়ে যায়। যে সময় বাচ্চারা মাঠে ঘাটে খেলে বেড়াচ্ছে, অন্যদিকে মীরা পড়ে রয়েছে বিছানায়। সে উঠতে পর্যন্ত পারছে না। একদিন আনন্দ ক্লায়েন্ট মিট করার জন্য কিছু দিনের জন্য বাইরে চলে যায়। সে সময় রামানা মীরাকে খেতে দিয়ে যেই না বাইরে বেরোতে যাবে, দেখে দরজা কেউ নক করছে। সে যে খুলে দেখে, তারপরে আর তাকে কেউ দেখেনি। আনন্দা সারাংপানি ফিরে আসার পর মীরাকে জিজ্ঞাসা করে,
রামানা কোথায় গেল। মীরা জানায় আমাকে খেতে দিয়েছিল, আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর থেকে রামানাকে আমি কোথাও দেখিনি। সারাংপানি বলে ও হয়তো টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আনন্দ তার লকার চেক করে দেখে সেখানে টাকা পয়সা পুরো মজুদ আছে। এরপর আরেকটা মেয়েকে নিয়ে আসে, কারণ মীরা তো বুড়িয়ে যাচ্ছিল, ওকে দিয়ে আর কাজ করানো যাচ্ছিল না। এই মেয়েটাকে দিয়েও ওদের প্ল্যান ছিল এইভাবেই পুজো আর্চা করিয়ে যাবে। একদিন রাতে ওই মেয়েকে নিয়ে আনন্দ গুহায় গেলে সে একা থাকে। তখন হানি এসে মীরাকে জানায় তুমি তোমার মায়ের কাছে যাও, কিন্তু মীরা তার মাকে ভয় পায়, তাই সে মায়ের কাছে যায় না। হানি তাকে সাহস দেয়, সে মায়ের কাছে নিয়ে যায় তাকে। মা মীরাকে দেখে গলায় জড়িয়ে নেয়, বলে আমি এবার সব ঠিক করে দেব। মীরা হানির ব্যাপারে জানায় ওর মাকে, তাতে ললিতা বুঝতে পারে তার মেয়েও মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে বলে। ওই রাতে আনন্দ ফিরে এসে ওই মেয়েটিকে সাউন্ড প্রুফ ঘরে নিয়ে যায় একই রকম প্রক্রিয়া চালানোর জন্য। অন্যদিকে মীরা ওর বাবার সোডার বোতলে বেশ কয়েকটা ঘুমের বড়ি মিশিয়ে দেয়। ওর বাবা মেয়েটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে যখন মদ খেতে বসে ওই সোডা দিয়ে কিছুটা খাওয়ার পরে সে গভীর ঘুমে তলিয়ে যায়। মীরা ওই ঘর থেকে মাকে মুক্ত করে। ললিতা বাইরে বেরিয়ে সেদিন যে ঝড়ঝাপটা হচ্ছিল ওই বৃষ্টিতে ভেজে, এতদিন বন্ধ থাকার পর তার গায়ে একটু বাইরের হাওয়া লাগে, তাতে সে আনন্দ অনুভব করে। অন্যদিকে মীরা ওই নতুন মেয়েকে তার সাথে কালো বিড়ালটাকে দিয়ে পাঠিয়ে দেয় বাইরে। এরপর ললিতা নিজে ফ্রেশ হয়ে আনন্দকে টানতে টানতে নিয়ে আসে ওই ঠাকুর ঘরের সামনে। ওই ঠাকুর ঘরে যে শঙ্খ রাখা ছিল তা মাথায় মেরে মেরে মাথাকে পুরো গুড়িয়ে দেয়। এখানেই মারা যায় আনন্দ, কিন্তু তাতেও ললিতা শান্তি পায় না। এই কয়েক বছর ধরে যে অত্যাচার চালিয়েছে তার মা আর মেয়ের ওপর, সেই প্রতিশোধ নেওয়ার জন্য ললিতা বিড়ালের মতো তাকেও দড়িতে টাঙিয়ে দেয়। এত বড় কাজ নিজে হাতে করার পরেও তাদের মনে কোনো সংকোচ ছিল না, তারা আনন্দিত ছিল। ললিতা ওদের পূজার ঘর পরিষ্কার করে, ওদের পূজার ঘরে আগুন লাগিয়ে দেয়। পরের দিন সকালে ওদের বাড়িতে আসে পুলিশ। পুরো ঘর তল্লাশি চালিয়ে বেশ কয়েক ডজন বিড়ালের কঙ্কাল পায় ওখানে, তার সাথে কালাজাদুর সমস্ত রকম উপাদান পায়। এদিকে ললিতাকে গ্রেপ্তার করা হয় তার স্বামীকে মারার অপরাধে। ললিতা বাইরে বেরোলে ওর গায়ে রোদ লাগলে ও বুঝতে পারে এখনো ও বেঁচে আছে, এই নরক থেকে সে মুক্তি পেয়েছে। তাকে দেখে মনে হচ্ছিল মানসিক ভারসাম্যহীন পাগলি হয়তো। পুলিশ ওকে ধরে নিয়ে গিয়ে সত্যি বলার ইনজেকশন দেয়, তাতে সে স্বীকার করে তার স্বামী আনন্দকে সে মেরেছে, তার সাথে আরও স্বীকার করে রামানাকেও সে মেরেছে। আসলে যেদিন রামানা দরজা খুলেছিল সেদিন দরজায় দাঁড়িয়েছিল আচার্য। রামানা আচার্যকে ঘরে ঢুকতেই দিতে চাইছিল না। অনেক খোঁজ খবর করার পরই আচার্য এসেছিল। সেখানে মীরাকে দেখে নেয় সে। মীরার অবস্থা তখন খুবই খারাপ ছিল। মীরাকে দেখে নেওয়ায় রামানা আর বাধা দিতে পারেনি তাকে। বাইরের দাওয়ায় বসে আচার্য আর মীরা কথা বলছিল। এদিকে রামানা ললিতাকে ইনজেকশন দিতে আসে। সে ভেবেছিল ললিতাকে এই অবস্থায় দেখলে যে কেউ ওদের ওপর সন্দেহ করবে, তাই ললিতার পায়ের বেড়িটা সে খুলে দেয়। ইনজেকশন দিতে যাওয়ার সময় ললিতা হিংসাত্মক হয়ে যায়। এই ওষুধেরই সাইড এফেক্ট ওটা। রামানাকে ওর পায়ের বেড়ি দিয়েই গলা পেঁচিয়ে মেরে ফেলে। ঘরের ভেতর চিৎকার চেঁচামেচি শুনে আচার্য আর মীরা ওদের ঘরে চলে আসে। সেখানে দেখে তার বোনের কি অবস্থা করে রেখেছে আনন্দ। আচার্য ললিতার কথা শুনে ওরই কথা মতো রামানাকে ওদেরই বাড়ির পেছন দিকে কবর দিয়ে দেয়, যাতে আনন্দ না টের পায়। এদিকে পুলিশ যখন মীরার কথা জানতে চায়, ওর মা কাঁদতে কাঁদতে বলে আমি আমার মেয়েকে মুক্তি দিয়ে দিয়েছি, আমার দোষের জন্য আমার মেয়ে এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। আমি জানতাম আনন্দ ওকে ভালোবাসে না, এমনকি আমাকেও ভালোবাসে না, কিন্তু আমি তাও আনন্দের দিকে ঠেলে দিয়েছিলাম মেয়েকে। মেয়ের জীবনটাকে ওরা শেষ করে দিয়েছিল, মেয়েটাকে মহিলা পর্যন্ত হতে দেয়নি। 2 বছর ধরে মেয়েটার ওপর অকথ্য অত্যাচার চালিয়ে গেছে। যেই সময়ে একটা মেয়ে পুতুল নিয়ে খেলে সেই সময় ওকে দিয়ে বিড়ালকে মারা করিয়েছে। মীরা একজন কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছিল, তার সাথেই সারাদিন কথা বলতো। আমি বুঝতে পারছিলাম মা হয়ে ও যদি বাইরের দুনিয়া দেখেও ও কোনোদিনও স্বাভাবিক হতে পারবে না, তাই আমি মুক্তি দিয়ে দিয়েছি ওকে। এখানে সবার চোখে জল। বেচারি বুঝতেও পারেনি ওর মেয়েকে কিভাবে ও মুক্তি দিয়েছে, মেয়েকে মেরে ফেলেছিল। এখানেই হানি মুভিটি শেষ হয়। তোমাদের কেমন লাগলো এক্সপ্লেনেশন অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। আমি প্রতিটা কমেন্ট চেক করি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ তাহলে আসি।